দেখ, যারা নিট দেবে, যারা ডাক্তার হবে, যে সাবজেক্টটা মানে প্রচণ্ড চাপ তৈরি করে এবং যে সাবজেক্টটাতে প্রচুর ছাত্রছাত্রী স্ট্রাগল করে, এবং আমি মনে করি নিটে চান্স না পাওয়ার জন্য যে সাবজেক্টটা সব থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার নাম ফিজিক্স। বহু ছাত্রছাত্রীদের কাছে ফিজিক্স কিন্তু একটা ভয়ের সাবজেক্ট, এবং তার অনেক কারণ আছে, এবং তার মধ্যে মেন কারণ হচ্ছে ওই ছোটবেলা থেকে ফিজিক্সটাকে তারা ফিজিক্সের মতো করে পড়ে না, তারা মুখস্থ করে 10 অবধি চালায়, হয়তো 100 পায়, এবং তারপরে যখন 11-এ আসে এবং ওই প্যাটার্নেই পড়তে যায়, এবং সেইভাবে ভাই কম্পিটিটিভ পরীক্ষা, নিট জেইর মতো কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক হবে না। আজকের এই ভিডিওতে আমার সঙ্গে জয়দীপ স্যার রয়েছে। তোরা সবাই মনে হয় জানিস, এবং এখন মনে হয় পশ্চিমবঙ্গের যারা নিট অ্যাসপিরেন্ট তারা জয়দীপ স্যারকে কম বেশি প্রত্যেকে চেনে, জয়দীপ স্যারের ফিজিক্স ক্লাস করে, কারণ জয়দীপ স্যার এখন ফিজিক্সের একটা খুব বড় নাম। তো আমি আজকে কথা বলবো ফিজিক্স নিয়ে। তো যারা 10 থেকে 11-এ উঠছে, যেহেতু সামনেই আমাদের স্বপ্নের সন্ধানে 28 ব্যাচ শুরু হচ্ছে 7 এপ্রিল থেকে, তো সেখানে যারা পড়ছে, ইভেন যারা পড়ছেও না, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। কারণ ফিজিক্স তোর যদি দুর্বল হয় তাহলে নিট ভুলে যা, ডাক্তার হওয়া ভুলে যা, ফিজিক্স তোকে স্ট্রং করতেই হবে। তো জয়দীপ, ওয়েলকাম। এবং আজকে আমি প্রথমেই তোমাকে যেটা জিজ্ঞাসা করব যে মেনলি 10-এর অবধি ফিজিক্স এবং 11-12 ফিজিক্সের মধ্যে মানে মেন পার্থক্যটা কি? মেন পার্থক্য বেসিক্যালি বলতে গেলে সিলেবাস। ক্লাস 10-এ আমাদের যে বইগুলো থাকে সেই বইগুলোর সাইজ যদি আমরা দেখি, ওটা ক্লাস 11-12-এ একটা চ্যাপ্টারের সমান। ইয়েস। তো সিলেবাসের একটা হিউজ যে জাম্প হয়, মানে আমরা নর্মালি একটা কথা বলতে থাকি যে পুকুর থেকে তুলে এনে ডাইরেক্ট সমুদ্রে ফেলে দেওয়া হয়। তো সেইটা ট্যাকেল করার জন্য একটা স্ট্র্যাটেজি দরকার। এবং মানে ক্লাস 10-এ যেটা হয় মেনলি, যে স্টুডেন্টরা যেহেতু কম সিলেবাস, ওটা খুব অল্প দিনে পড়ে বারবার ওটাই রিপিটেডলি একই জিনিস মুখস্থ করে নেয়, মুখস্থ মতন হয়ে যায়। এবং সেই ওহমের সূত্র, সেই একই অঙ্ক দিলেও সেই একই অঙ্ক দেয়, একই টাইপের অঙ্ক, কোনো ভ্যারিয়েশন বিশেষ নেই। ও তো ওই জিনিসগুলি বারবার করতে হতে কাইন্ড অফ মুখস্থ, এবং সেইটার উপরে স্টুডেন্টরা অনেক নাম্বার পেয়ে যায় এবং মনে করে যে ফিজিক্স আমি খুব ভালো। কিন্তু 11-এ এসে যখন প্রথমেই, মানে আমি যদি বলি, তুমি বলো যে 1D মোশন, 2D একমাত্রিক গতি বা মেকানিক্সে যখনই ঢুকলো, তখন এই যে বুঝে পড়ার যে সুবিধাটা, সেটা তো ওরা ক্লাস 10-এ কখনো সেইভাবে ফিল করেনি, বা দরকারটাই পড়েনি হয়তো কখনো, মানে ফিল করেনি এটা। কিন্তু 11-এ উঠে যখনই মেকানিক্স ট্যাকেল করতে শুরু করছে, একটা নির্দিষ্ট প্যাটার্নের কোশ্চেন নয়, চারপাশে যা হচ্ছে সব নিয়ে প্রশ্ন হতে পারে। এটা তুমি ভালো মতন জানো, মেকানিক্স এমন একটা বিষয় যে চারপাশে সব কিছু রিলেটেড প্রশ্ন হতে পারে। ওর কোনো ধরা বাঁধা প্যাটার্ন নেই, কিছু নেই, যা কিছু ফ্যান ঘুরছে সেটা নিয়ে প্রশ্ন, ক্রিকেট বল ছুটছে সেটা নিয়ে প্রশ্ন, ঢিল ছুটছে সেটা নিয়ে প্রশ্ন, নদীতে লোকে সাঁতার কাটছে সেটা নিয়ে প্রশ্ন, বৃষ্টি পড়ছে সেটা নিয়ে প্রশ্ন, বৃষ্টি পড়ছে আমি দৌড়চ্ছি, বৃষ্টি বেঁকে পড়ছে, কেন পড়ছে, কিভাবে, কত অ্যাঙ্গেলে পড়ছে, দুটো গাড়ির মধ্যে কলিশন হলো সেটা নিয়ে প্রশ্ন, হবে কি হবে না, তো বিভিন্ন রকম পসিবিলিটি। তো এই জিনিসগুলো তার মুখস্থ, নাগরদোলা ঘুরছে, সবকিছু সব মানে আমাদের সামনে যা হচ্ছে বেসিক্যালি সব কিছুকেই ফিজিক্স দিয়ে ট্যাকেল করতে হবে। এবং সেইগুলোর জন্য দরকার ওই মুখস্থটা নয়, একদমই নয়, ওটা থেকে সম্পূর্ণভাবে বেরোতে হবে। কারণ এত বড় সিলেবাস তো আমি মনে রেখে ওরমভাবে করতে পারবো না মুখস্থ করে, আমার তার জন্য কনসেপ্ট দরকার। এই কনসেপ্টের ল্যাগ যদি থাকে, আমরা যদি মানে এরকম ভাবি, যদি কোনো স্টুডেন্ট ক্লাস 10-এর ওই মানসিকতা নিয়েই বা ওই রকম পড়ার প্যাটার্ন নিয়ে 11 ট্যাকেল করতে শুরু করবে, প্রথমেই সে বড় রকম পারবে না। আর একটা আমি বড় কারণ, আমি একটা একদম জেনুইন একটা সমস্যা বলছি কেন আরো ডুবে যায় লোকে। কারণ 10 অবধি ওরা একটা ভাবে পড়ে, মুখস্থ করে পড়ে ভাবে, এবং ভাবে ফিজিক্স আমি খুব ভালো, এবং ইচ্ছাকৃতভাবে ইউটিউবে তোরা যদি বিভিন্ন সবার যে ডেমো ক্লাসগুলো দেয়, ফার্স্ট চ্যাপ্টারের একটা ডেমো ক্লাস দেয়, চ্যাপ্টারটা কি ইউনিট ডাইমেনশন, এটার উপরে ডেমো ক্লাস থাকে। অ্যাকচুয়ালি এই ইউনিট ডাইমেনশন চ্যাপ্টারটা মানে এর অনেক কঠিন দিক অবধি রয়েছে, আমি সেটাতে যাচ্ছি না, কিন্তু অ্যাপারেন্টলি যে ক্লাসটা আপলোড করে সবাই ডেমো ক্লাসে ফিজিক্সের এটাই চ্যাপ্টার, ওই ইউনিট ডাইমেনশনের চ্যাপ্টারটা লোকে দেখে পাবে ফিজিক্সটা এত সহজ, এ তো একদম সিম্পল, এই 0 1 বসাবো এক্স প্লাস ওয়াই, এ তো ইজিলি বেরিয়ে যাবে। এবং ইউনিট ডাইমেনশনকে দেখে লোকে মনে করতে শুরু করে ফিজিক্সটা বোধহয় এতটাই সহজ, এটাই হচ্ছে সব থেকে বড় ব্লাফ, এইখানেই ডুবে যায়। ওই ইউনিট ডাইমেনশনের ওই চ্যাপ্টারটা আমার এখনো মনে পড়ে, আমি 11-এর প্রথম যেদিন এক জায়গায় পড়তে গেছিলাম, আমি প্রথমে ইউনিট ডাইমেনশনের ক্লাস দেখলাম, আমি তার আগে শুনেছিলাম ফিজিক্স খুব কঠিন এরকম ব্যাপার। ইউনিট ডাইমেনশনের যখন ক্লাস, বাবা এই তো এত সহজ ফিজিক্স,
মানে একটা সিউডো কনফিডেন্স তৈরি হয়। তারপরে অ্যাকচুয়ালি যে টিচার ওটা পড়ায় সে যখন মেকানিক্সে ঢুকলো আমি বুঝতে পারলাম ব্যাপারটা তো পড়া সেরকম না, ফিজিক্সে পড়ানো খুব ইম্পর্টেন্ট, এবং পড়ানোটা কোথা দিয়ে বিচার হবে যে সে রোটেশনাল মোশন কেমন পড়াচ্ছে, একদম। সে এসএইচএমটা কেমন পড়াচ্ছে, সে ম্যাগনেটিজমটা কিরকম পড়াচ্ছে, সে ইএম ওয়েভসটা কিরকম পড়ে, মানে যেটা কোর ফিজিক্স। ওই ইউনিট ডাইমেনশন দিয়ে ফিজিক্স টিচারকে জাজ করতে যাওয়াটাই সব থেকে বোকামো, এবং সেখানেই বড় জিনিসটা চেঞ্জ হয়ে যায়। তো যদি আমি বলি, মানে এটা তুমিও বলো এবং আমরাও জানি যে অঙ্কের একটা বড় রোল রয়েছে। তো তোমার কি মনে হয় যে অঙ্কের মানে যারা ধরো অঙ্কে কাঁচা বা অঙ্কে পাকা যাই হোক না কেন, অঙ্কের জন্য মানে কি করা যেতে পারে, বা আমরা কি করি বা তুমি কি করো যাতে ফিজিক্সের সমস্যা না হয়? এটা তো বিরাট বড় একটা স্টুডেন্টদের জিজ্ঞাসাও থাকে যে আমরা 11-এ অঙ্ক নেব কি নেব না, বা যারা আমাদের নিটের স্টুডেন্ট যারা, তাদের তো মেনলি 3টে সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো এটা নিয়ে কনফিউশন থাকে এবং স্টুডেন্টরা অনেক মিসকনসেপশনও ভোগে যে অঙ্ক রাখা উচিত কি উচিত না। অ্যাকচুয়ালি যেটা আমরা বারবার বলি, যে তুমিও বলো, যে অঙ্কের ব্রেনটা থাকা উচিত। বাকি অঙ্কের যদি আমি 11-12-এর সিলেবাস দেখি, বিরাট হিউজ, যেরকম ফিজিক্সও বললাম সেরকমই অঙ্কের সিলেবাসও বিরাট। কিন্তু এই সিলেবাসে বেশ কিছু এমন জায়গা আছে যে জায়গাগুলো পার্টিকুলার আমাদের 11-12-এর নিটের ফিজিক্সের জন্য ইম্পর্টেন্ট নয়। যেরকম একটা সিম্পল এক্সাম্পল দিয়ে এলপিপি কোথায় লাগে ফিজিক্সে, মানে নিটের কোশ্চেন সলভ করার জন্য তো আমার এলপিপি দরকার নেই। আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভিং, মানে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল দরকার নেই ইকুয়েশন ওগুলো। সলভিং দরকার নেই। আমার বেসিক ডিফারেন্সিয়েশন, বেসিক ইন্টিগ্রেশন, লগারিদম, যেটা লগারিদম ইন্ডিসিস, এগুলো তো সূচক, Normal, এগুলো তো normal. ক্লাস 8-9 থেকে এখন Basic সিলেবাসে graph এর চলে এসেছে। concept. বেসিক গ্রাফের কনসেপ্ট, ঠিক আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি খুব অল্প কনসেপ্ট, তারপর ট্রিগনোমেট্রি খুব ইজি জিনিস। সেইগুলোর খুব বেসিক বেসিক জায়গাগুলো যদি আমাদের ঠিক থাকে, তাহলে অটোমেটিক্যালি নিট ফিজিক্স আমাদের সমস্যায় ফেলবে না। এবার আমরা কি করি, যেখানে সব জায়গাতেই মেনলি মানে দেখা যায় স্টুডেন্টদেরও এটা মানে মানে আমি যখন ক্লাস করি স্টুডেন্টরাও বলে যে স্যার আমরা দেখছি যে অন্য চ্যাপ্টারে চলে যাচ্ছে। কিন্তু আমরা যেটা করি, আমরা প্রথম বেশ কিছুদিন শুধুমাত্র এই অঙ্কের ওপর ফোকাস করি। আমি একটা কথা সহজ বিশ্বাস করি যে আমি যখন একটা যুদ্ধে নামতে যাচ্ছি, 11-12 ফিজিক্সটা তো একটা যুদ্ধ, তো এই যুদ্ধে যখন নামছি আমার অস্ত্রগুলো তো আগে রেডি করা দরকার। ফিজিক্সের যুদ্ধে নামতে গেলে অঙ্কটা হচ্ছে সব থেকে বড় অস্ত্র। তো এই অঙ্কের অস্ত্রগুলো আমার জানতে হবে। তার জন্য আমরা ফিজিক্স, নিট ফিজিক্সের জন্য যতটা অঙ্ক আমার দরকার, সেই অঙ্কটা আমরা একদম শুরুতে করাই। একদম শুরুতে আমরা কোনো বই, কোনো সিলেবাস ভিত্তিক কোনো রকম যে প্রথম চ্যাপ্টার, ওই যে বলি ইউনিট ডাইমেনশন, ভৌত রাশি, ইউনিট, এবং এটা খুব মুশকিল, আমি বারবার বলি ইউনিট ডাইমেনশনটা পড়িয়ে স্টুডেন্টরা ভাবে টিচাররা কি পড়াচ্ছে, এইটা একটা ভুল কনসেপশন তৈরি হয়। এবং দ্বিতীয় ভুল কনসেপশন তৈরি হয় ফিজিক্সটা বোধহয় খুব সহজ, বাট ইউনিট ডাইমেনশন দিয়ে ফিজিক্স জাজ করা যাবে না। যাবে না, একেবারেই যাবে না, একেবারেই যাবে না। আর মানে তারপর কি হয়, প্রথমে ইউনিট ডাইমেনশন, কারণ ওই m0 আর ওদিকে mx, তাহলে x = 0, আহা ফিজিক্স খুব সহজ, খুব সহজ ওই গেল না, ওতে খুব সমস্যায় পড়বে। এবং সমস্যাটা তখন ধুরন্ধরের একটা সিন মনে পড়ে গেল, আর যাচ্ছি না, মানে ওটা দেখে কি অবস্থা হয় সেটা সিন মনে পড়ে গেল ধুরন্ধর 2 এর, মানে ওই অবস্থাই হবে। তার মানে ইউনিট ডাইমেনশনকে দেখে যে ফিজিক্স ভাবে এতটাই সহজ, তাহলে কিছুদিন পরে ওই ধুরন্ধর 2 এর সিনটা ব্যাকগ্রাউন্ড থেকে ফিজিক্স দেখাবে নিট পরীক্ষাতে। যাই হোক, সেটা বাদ তো দাও। অঙ্ক যেটুকু পার্ট দরকার আমাদের, সেইটা আমরা আগে করিয়ে নিই। আমি পুরোটাই করাই, এবং করে নিয়ে তারপর যখন আমরা ফিজিক্সের ডিফারেন্ট কনসেপ্টে ঢুকি, এবং সিলেবাসেরও যে চ্যাপ্টার্সগুলো রয়েছে, মানে ভেক্টর ভেক্টর চ্যাপ্টার রয়েছে অ্যাকচুয়ালি, কিন্তু দুটো চ্যাপ্টার পরে, তার আগে ওয়ান ডাইমেনশনাল মোশন আছে, সেটা আমি যে কোনো বোর্ডের বইতে দেখি, সেটা সিবিএসই হোক, ইভেন এনসিইআরটিতেও তাই রয়েছে। কিন্তু আগে উচিত কিন্তু ভেক্টর করা উচিত, ভেক্টর ভেক্টর ছাড়া ফিজিক্স শুরু ভেক্টর করা ছাড়া যায় ফিজিক্স শুরু করা যাবে না। 1D মোশন আমি যতই হাবিজাবি করে নিই না কেন, ওই ইজ=ut + ½ at², যা ইকুয়েশন ইউজ করি, আমার যদি ভেক্টরের নলেজ না থাকে, আমি এক বিন্দু এগোতে পারবো না। আমি ভেক্টর না জানলে ভেলোসিটি নিয়ে অঙ্ক করব না কি করে? ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, অ্যাক্সিলারেশন কি করব আমার? তাহলে প্রথমে আমার জানতে হবে ম্যাথমেটিক্যাল টুলস, যেখানে আমাদের বেসিক ম্যাথগুলো করা হবে, তারপর আমাদের ভেক্টর। এইটা প্রথমে চলবে, এবং এইটা যখন আমার কংক্রিট হয়ে যাচ্ছে, আমি সব কনসেপ্টগুলো বুঝে যাচ্ছি, এবার আমি যখনই ফিজিক্সে ঢুকবো, আমার অ্যাটলিস্ট এটা ভাবতে হবে না যে আমি অঙ্কটা করবো কীভাবে, অঙ্কটা তখন অটোমেটিক আসবে। আমাকে শুধু এইটা ডিকোড করতে হবে যে আমি কোন ফর্মুলাটা ফেলবো, কোশ্চেন পড়ে আমার শুধু হিসাব করতে হবে যে আমি এই কনসেপ্টটা লাগাবো, বাকি তো অঙ্ক আমার রেডি আছে, অস্ত্র রেডি, কোনটা কখন ইউজ করবো শুধু সেইটা বুঝে নিলেই হয়ে গেল। আমাদের থেকে যারা প্রত্যেক বছর ডাক্তার হয়, মহাজাতি সদনের মঞ্চ থেকে সে প্রাইজ নেয়,
দেখো অবভিয়াসলি তারা বেশিরভাগ সময় না মানে আমাদের কাছে ভর্তি হয়, এটা বলতে তো সবাই কম বেশি জানে যে আমার বায়োলজি দেখে, কিন্তু যারাই এই স্টেজটায় আসে প্রাইজ নেয় তারা প্রত্যেকে বলে যে জয়দীপ স্যার না থাকলে, মানে অর্কদীপ স্যার ভালো বায়োলজি পড়ান, ঠিক আছে, ভালো পড়ান, খুব অল্প করে পড়ান, খুব কম সময়ের মধ্যে বায়োলজি পড়িয়ে দেন, ঠিক আছে, কিন্তু ওটা আমরা মানে ওটা ওরা বলে না, মানে আমার সম্মান রাখার জন্য ওটা বলে না, কিন্তু ওরা যেটা বলে স্পেসিফিক্যালি বলে যে জয়দীপ স্যার, সেটা রৌনক থেকে, দীপ থেকে, অপূর্ব থেকে, কৌস্তব থেকে, দিব্যেন্দু থেকে শুরু করে জ্যোতি, অন্বেষা, প্রত্যেকে যারা এখন প্রত্যেকটা মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছে তারা প্রত্যেকে, অনিকেত, সুদীপ্ত, প্রত্যেকে, মানে কত নাম নেব আমি, প্রত্যেকে স্পেসিফিক্যালি বলেছে স্যার আপনার বায়োলজি ভালো, মানে ঠিক আছে, বাট জয়দীপ স্যার না থাকলে আমরা এই স্টেজটায় আসতে পারতাম না, এই জিতবে বাংলার মঞ্চে, অক্সিওমের মঞ্চে আমরা মানে প্রাইজটা নিতে পারতাম না ফিজিক্স। কারণ আমি সবসময় বলি যে নিচে চান্স পেতে হলে বায়োলজি ঠিক আছে, বাট ফিজিক্স কি সাবজেক্ট, ফিজিক্সে কেউ যদি 150 পেয়ে যায়, 160 পেয়ে যায়, সে গেম মানে সে ডাক্তারিতে হয়েই গেল, কারণ বায়োলজিতে সে একটা নাম্বার পেয়েই যাবে, কেমিস্ট্রিতে পেয়ে যাবে, কিন্তু ফিজিক্স মানে একদম মেক অর ব্রেক সাবজেক্ট। তো সবাই এটা বলে যে জয়দীপ স্যার না থাকলে হতো না। তো তুমি কি করো যার জন্য, মানে আমি এবং এরকমও স্টুডেন্টদের শুনতে, স্যার আমার অ্যাকচুয়ালি প্রথম 2-3 মাস, অনেক আমাদের 12-এ ভর্তি হয়েছে, অনেক 11-এ ভর্তি হয়েছে, কিন্তু সবাই একটা কথা বলে যে স্যার ফিজিক্স আমি উইক ছিলাম, দুর্বল ছিলাম, অঙ্ক হতো না, এমসিকিউ হতো না। জয়দীপ স্যারের সঙ্গে 1 বছর পরে বা 2 বছর পরে পুরো খেলা ঘুরে গেছে, খেলা চেঞ্জ হয়ে গেছে। তো তুমি কি করো, কারণ যারা আমাদের কাছে পড়বে তারা তো তোমার কাছে পড়বেই, তোমার ক্লাস করবেই, কিন্তু যারা ধরো পড়ছে না তাদেরও জেনে রাখা উচিত যে তুমি কিভাবে পড়াও, তুমি কি করো, যাতে স্টুডেন্টরা এতটা কনফিডেন্টলি যে কোনো এমসিকিউ, ফিজিক্সের নতুন নতুন এমসিকিউ সলভ করতে পারে। যেটা বললে এমসিকিউ, মানে এমসিকিউটাই হচ্ছে তো আসল ইউএসপি। তো আমি চেষ্টা করি যত রকম এমসিকিউ হবে সেইগুলো ক্লাসে স্টুডেন্টদের সঙ্গে ডিসকাস করা, ক্লাসে করানো, এবং স্টুডেন্টদের নিজেরা যাতে করতে পারে সেই কনফিডেন্সটা দেওয়া, এবং তার জন্য যত রকমের কনসেপ্টের ক্ল্যারিটি দরকার সেই সমস্ত কিছু আমি করার চেষ্টা করি। আর যেটা বললাম প্রথমে, যে ম্যাথামেটিক্স প্রথমে করা, ওইটা একটা বড় জিনিস, ওইটা বড় জিনিস যদি কভার হয়ে যায়, তারপর ফিজিক্সের ডিফারেন্ট টাইপের এমসিকিউ, মানে সে বেসিক একদম জাস্ট ফর্মুলা বসালেই হয়ে গেল, মানে যেরকম আমি বলছিলাম ক্লাস 10-এর অঙ্ক, ভি ইকুয়ালস টু আই আর, আই দেওয়া আছে, আর দেওয়া আছে, গুণ করলাম, ভি বেরিয়ে গেল, ওরকম অঙ্ক থেকেও শুরু করে একদম টপ নচ লেভেলের অঙ্ক, যেখানে মাল্টি লেয়ার্ড কোশ্চেন্স রয়েছে, যেখানে 2-3টে জিনিস ক্যালকুলেট করে, তো এই একটা বল দাঁড়িয়ে আছে আর একটা বলকে হিট করলো, এবার দুটো বলই মুভ করলো, তাহলে দ্বিতীয়বার যখন হিট করবে কত টাইম পরে দুটো বল হিট করবে আবার। তো এই যে একটা কোশ্চেন দেখা, কোশ্চেন দেখে মানে আমি চেষ্টা করি ভিজুয়ালাইজ করা, এবং এই জিনিসটা আমি বারবার বলি যে মানে যারা এটা ফলো করেছে তারা ডেফিনেটলি এই জিনিসটা উপকার পাবে বা পায়, যে একটা অঙ্ককে শুধু ওই অঙ্কটা দিয়ে জাজ করতে না, অঙ্কের মধ্যে কি রয়েছে, আমি কোন সিচুয়েশানে কি করলাম, ঠিক আছে, মানে এটা তুমিও রিলেট করতে পারবে যে একটা ডাক্তার যদি একটা পেশেন্টকে দেখে তাহলে তো সিম্পল, যে তার কি সিচুয়েশন, আমি তো সেইটা অনুযায়ী বুঝে নিয়ে তাকে, সেটাই একজন এলো আমার কাছে এবং সে এসে আমার বললো যে আমার সুগার বেশি, তো আমি তাকে সুগারের 2টো ওষুধ লিখে দিলাম, কিন্তু সেইটুকু শুধু দেখা নয়, সুগারটা বাড়লো কেন সেটা দেখতে হবে, তার ইনসুলিন কমে গেছে বলে সুগার বাড়লো, নাকি ইনসুলিন কাজ করছে না বলে সুগার বাড়লো, নাকি তার স্ট্রেসের জন্য সুগার বাড়লো, নাকি সে স্টেরয়েড নেয় বলে সুগার বাড়লো, সুগার বেড়ে কি তার শুধু সুগারই বাড়লো, নাকি কিডনি এফেক্ট করলো, নাকি তার চোখ এফেক্ট করলো, নাকি তার শরীরে হার্টকে এফেক্ট করলো, ব্রেনকে এফেক্ট করলো। তাই প্রত্যেকটা জিনিসকে দেখতে হয়, আমরা এটাকে বলি হলিস্টিক অ্যাপ্রোচ, মানে শুধুমাত্র একটা পার্টিকুলার একটা অঙ্ক স্টুডেন্ট ওটাই ভাবে এই অঙ্কটা শিখলাম মুখস্থ করে নিলাম তাতে হবে না, না, ওটার পেছনে কনসেপ্ট কি আছে, কেন ওটা ইউজ করলাম, আর কোন সিচুয়েশনে ওটা ইউজ করব না, এই মানে কেন করব, কখন করব না, এই উত্তরগুলো যখন একটা স্টুডেন্টের কাছে ক্ল্যারিফাই থাকবে, একদম ক্লিয়ার, তবেই হবে, তখনই কিন্তু কারণ ভালো অঙ্ক। আমার 2টো সমস্যা আছে এই ইউটিউবের, আমি কাউকে অসম্মান করতে চাইছি না, কিন্তু মেনলি সমস্যা যেটা, চিৎকার চেঁচামেচি প্রচুর হয় ইউটিউবে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। ডাক্তার ইঞ্জিনিয়ার তো সেখান থেকে আইআইটি ফাইআইটিতে কেউ যায় না, মানে মেডিকেলে যায় না, কিন্তু চিৎকার চেঁচামেচি প্রচুর। এবং মুশকিলটা কি, মুশকিলটা হচ্ছে যে 10 অবধি যে স্টুডেন্টরা পড়ে তারা এটা এক্সপেক্ট করে থাকে যে আমি যা পড়েছি, যা বই সেখান থেকেই প্রশ্ন আসবে, কিন্তু নিটে 45টা এমসিকিউ, 45টাই নতুন এমসিকিউ আসবে। তো যে স্টুডেন্টটা ওইটাই ভেবে রেখেছে খুব সহজ ব্যাপার, আমি যা পড়বো তাই আসবে, সেটা আসবে না, নতুন অঙ্ক আসবে, নতুন 45টা অঙ্ক আসবে, এবং সেটা অন স্পট ভেবে করতে হবে। জয়দীপ স্যারের কাজ বা আমাদের কাজ বা যে কোনো একজন ভালো টিচারের কাজ তোকে কমন দিয়ে দেওয়া নয়,
তোকে ওই চিন্তা ভাবনাটাকে তৈরি করা, যাতে যে কোনো এমসিকিউ এলে তুই ভাবতে পারিস যে প্রশ্নটা সলভ কি করে করতে হবে। মুশকিল হয়ে যায় স্টুডেন্টরা, কেন আমাদের স্টুডেন্টরা পিছিয়ে যাচ্ছে, যেটা আমি মেজরলি দেখেছি, এত বছর ধরে রয়েছি পড়াচ্ছি, এবং আমার পরে আমি দেখেছি প্রচুর টিচার এসে, তো আমি সবার দেখি, কিন্তু আমি দেখবে আমি কোথাও কোনো কমেন্ট করি না, আজ অব্দি কারোর নাম নিয়ে মন্তব্য করি, কিন্তু আমি দেখি সমস্যাটা কি, এনারা দেখাতে চান ফিজিক্সটা খুব সহজ সাবজেক্ট। কারণ এটা যদি আমি বলি যে ফিজিক্স খুব জলভাত সহজ, আমার কাছে পড়ো হয়ে যাবে, তাহলে আমি বোধহয় কিছু স্টুডেন্ট পাবো, খুব ভালো কথা, কিন্তু দিস ইজ নট এ ইজি সাবজেক্ট, এটা বুঝতে হবে। ফিজিক্স মোটেই সহজ সাবজেক্ট নয়। 45টা প্রশ্ন এবছর নিটে জিজ্ঞাসা করিস কি হয়েছে, 45টা যদি নতুন প্রশ্ন আসে, কঠিন প্রশ্ন আসে, কি অবস্থা ছেলে মেয়েদের হয়। ফিজিক্স একেবারেই সহজ সাবজেক্ট নয়, কঠিন সাবজেক্ট। কিন্তু এই কঠিন সাবজেক্টকে তোকে যদি করতে হয়, তাহলে তোর কনসেপ্ট লেভেলকে তৈরি করতে হবে। তুই যদি ভাবিস ফিজিক্সটা একদম জলবাদ, কোনো ব্যাপার নয়, দুটো ফর্মুলা মুখস্থ করবো, দুটো PYQ করবো, হয়ে যাবে, হবে না। এটা মাধ্যমিক নয়, এটা উচ্চ মাধ্যমিক নয়, এটা একটা হার্ডকোর কম্পিটিটিভ পরীক্ষা, যেখানে 15 লাখ, 20 লাখ, 25 লাখ ছেলে মেয়ে ভারতবর্ষে পরীক্ষা দিচ্ছে, এবং তার মধ্যে থেকে তোকে চান্স পেতে হবে। আমি একজন বিখ্যাত ভারতবর্ষের টপ টিচারকেও ওটা বলতে শুনেছি যে ভাই, এই যে লোকে বলে ফিজিক্স খুব সহজ সাবজেক্ট, নয়, ইটস আ হার্ড সাবজেক্ট, ইটস আ কনসেপচুয়াল সাবজেক্ট, এবং তাকে সেইভাবেই অ্যাপ্রোচ করা উচিত। এটা বললে কিছু স্টুডেন্ট অ্যাডমিশন পাওয়া যায়, একদম জলভাত, আমার কাছে পড়ো, একদম ফিজিক্স কিছু নেই, এটাই সমস্যা হয়ে যায়। সিউডো কনফিডেন্স আছে স্টুডেন্টদের মধ্যে, হয়ে যাবে, তারপরে পরীক্ষায় যখন আসে পুরো ব্ল্যাঙ্ক, নেগেটিভে নম্বর পায় ফিজিক্সে। এটাই সব থেকে বড় সমস্যা, যে ভুলভাবে অ্যাপ্রোচ করা এবং সঠিক জিনিস, সঠিক কনসেপচুয়াল ক্ল্যারিটি না থাকলে সত্যি কথা ফিজিক্সের মতো সব করা যাবে না। তুমি কত এমসিকিউ করাও ক্লাসে সারা বছরে? কাউন্টলেস বলা যেতে পারে। একটা আন্দাজ মোটামুটি কত রকমের কতগুলো এমসিকিউ করাও? 1000-5 তো। তাহলে 5000 এমসিকিউ ক্লাসে জয়দীপ স্যার করায়। তার মানে এই যে যারা বলে, তার মেন কারণ এটাই। তুমি যদি 5000 এমসিকিউ করাও এবং ওই এমসিকিউ গুলোকে দেখো, তারপরেও তো সবাই চান্স পায় না, কিন্তু যারা পায় তারা ওই 5000 এমসিকিউকে যদি একবার মাথায় বুঝে নেয়, 5000 ইজ নট আ স্মল নাম্বার। বছরে 5000 এমসিকিউ যদি জয়দীপ স্যার করায়, তাহলে সেই মানে আমার কনসেপ্ট থেকে আমি মনে করি যে সেটা যারা করে নেবে এবং বুঝে নেবে যে এই অঙ্কটার পিছনে কনসেপ্ট কি, তাকে আটকানো খুব কঠিন। হ্যাঁ, কারণ তার বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে ভাবা, সেটা সে শিখে যাচ্ছে। আর আমাদের তো ওটাই চাই, যে একটা স্টুডেন্ট নিজে ভাবতে শিখে গেল, সেটাই। সে কোনো কমনের অপেক্ষায় বসে রইল না, সে নিজে ভাবতে পারে। তার কাছে আননোন এমসিকিউ পড়ুক বা নোন এমসিকিউ যাই হোক না কেন, সে একটা জিনিস ভেবে সলভ করতে পারে। আর এটাও নিজের মধ্যে একটা অ্যাচিভমেন্ট, নিজের একটা ভালো লাগা। আর একটা জিনিস এটা আমি স্টুডেন্টদের বারবার বলতে শুনেছি, যখন কেউ কোনো স্টুডেন্ট নিজে এমসিকিউ করতে পারে না, সে আমাকে বলেছে যে স্যার আমার একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন আছে, সেটাই, এই আনন্দটা একটা অন্যরকম। সেটা তাকে কনফিডেন্স দেয় আরও 1000 এমসিকিউ সে নিজে করবে, মানে আমি নিজে পারছি। ঠিক। এবং এই জায়গাটাই তো আমাদের তৈরি করে দেওয়া কাজ, ঠিক, সেটাই আমরা করি এবং সেটাই করব। তো আমার মনে হয় যে জয়দীপ স্যারের কাছে যারা পড়বে, ঠিক আছে, তারা তো ভালোই করবে, কিন্তু যারা আমাদের কাছে হয়তো পড়ছে না, বা যারা হয়তো অন্য যেই দিচ্ছে, আমি সবার জন্য একটা কথা বলে দিই, ফিজিক্স যেটা মেনলি উঠে এলো, ফিজিক্স একটা হার্ডকোর কনসেপচুয়াল সাবজেক্ট। এটা জল ভাত নয়, এটা মুখস্থ করার সাবজেক্ট নয়, এটা এরকম নয় যে দুটো ফর্মুলা মুখস্থ করলাম, দুটো এমসিকিউ করে নিলাম, হয়ে যাবে। স্ট্রং কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন, এবং তার জন্য যেরকম সঠিক টিচার প্রয়োজন এবং সঠিক প্র্যাকটিসও প্রয়োজন। তাই আমি সবার জন্য আমার শুভেচ্ছা থাকবে। তবে আজকের এই ভিডিওটাতে বা এই যে কথাবার্তা হলো, সেটাতে আমি আশা করি যে ক্লিয়ার করতে পারলাম, বা জয়দীপ স্যারও ক্লিয়ার করতে পারলো, যে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস, নতুন নতুন এমসিকিউ প্র্যাকটিস, ধারণা তৈরি করা, কনসেপ্টটা তৈরি করা, যে কিভাবে এটাকে করতে হবে, কিভাবে নতুন প্রশ্ন সে ট্যাকেল করতে হবে। কারণ এটা ধরে নিতে হবে যে আমার পরীক্ষায় যে 45টা প্রশ্ন আসতে চলেছে, 45টাই নতুন প্রশ্ন আসবে, এবং সেটাকে আমাকে ওইখানে বসে সলভ করতে হবে, এবং তার জন্য 2 বছর ধরে নিজের সেই কনসেপচুয়াল জায়গাটাকে তৈরি করতে হবে, এবং সেটা করতে হবে স্যারেরা যেটা পড়াচ্ছেন, কিংবা এই যে জয়দীপ স্যার বললো 5000 এমসিকিউ করায়, তো 5000 এমসিকিউ থেকে সেই কনসেপ্টটাকে তৈরি করতে হবে। যারা নতুন ক্লাস 11-এ উঠছে, তাদের জন্য আমাদের ওরিয়েন্টেশন ক্লাস এই বুধবার মানে 3রা এপ্রিল রয়েছে, বিকেল 5টা থেকে ওরিয়েন্টেশন ক্লাস রয়েছে এই 3রা এপ্রিল শুক্রবার। সেদিন আমরা ওভারঅল আবার সবকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, এবং আমার মনে হয় জানি 7 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। যারা যা যোগাযোগ করতে চায়, জয়েন হতে চায়, আমাদের নম্বর মনে হয় সবাই জানে, ডেসক্রিপশানে এবং কমেন্টে নম্বরগুলো দেওয়া থাকবে, সেই নম্বরে তোরা ফোন বা হোয়াটসঅ্যাপ করে জয়েন করতে পারিস। আর অবভিয়াসলি শুক্রবার দিন দেখা হবে ওরিয়েন্টেশন ক্লাসে বিকেল 5টায়, 3রা এপ্রিল। কিন্তু আমি আবারও বলে দিলাম, যারা আমাদের কাছে পড়বে, ঠিক আছে, তাদের তো জয়দীপ স্যার পড়াবে, যারা আমাদেরকে পড়ছে না তারাও ফিজিক্সটাকে কনসেপচুয়াল একটা সাবজেক্ট হিসেবে অ্যাপ্রোচ করুক।
সিউডো কনফিডেন্সে গিয়ে লাভ নেই, স্ট্রং বানাতে হবে, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, প্রচুর কনসেপচুয়াল জায়গা তৈরি করতে হবে, তবেই নিট জেইর মতো কম্পিটিটিভ পরীক্ষা অতিক্রম হবে। আজকের মতো এই অবধি, আবার নিশ্চয়ই কোনো না কোনো টপিক নিয়ে কথা বলতে আসবো। তোরাও কমেন্ট করে জানাতে পারিস যে তোরা আমাদের বা আমার থেকে কি টপিকে আরও কথা শুনতে চাস। ততদিন অবধি পড়াশুনোয় থাক, ভালো থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।